আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশিত বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটি বই হিসাব বিজ্ঞানের পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা খুব সুন্দর করে বইটা সাজিয়েছি বইয়ের প্রতিটা টপিকের রেকর্ডের ক্লাস শেষ আমি এখন বেসিকের ক্লাসগুলো শুরু করেছি মাত্র খুবই সুন্দর করে ক্লাসগুলো সাজানো, খুবই সুন্দর করে বেসিকগুলো লেখা এবং আমি এতটুকু তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে তোমরা আসলে এর আগে কখনোই এইরকম বেসিকের বই পাও নাই। আমি যখন 9-10 এ পড়েছি, ওই সময় নোট খাতা থেকে নিয়ে শুরু করে এই এত বছরের শিক্ষকতা জীবনে যত নোট খাতা যত যা কিছু আছে সবকিছু মিলিয়ে একটা বেসিক কনসেপ্ট দাঁড় করিয়েছি। তো আমার কাছে ব্যক্তিগতভাবে বেসিক কনসেপ্টটা খুবই সুন্দর লেগেছে। আমি তোমাদের সাথে আলোচনা করব পর্যায়ক্রমে বেসিকের ক্লাস একটা না করে আমি বেশ কয়েকটা ক্লাস দিব বেসিকের উপরে ছোট, ছোট ভাগ করে। যাতে করে ক্লাসগুলো দেখে তোমরা পছন্দ করো, যাতে করে ক্লাসগুলো তোমাদের কাছে পছন্দনীয় হয় এবং যাতে করে ক্লাসের উপস্থাপনটা সুন্দর থাকে। আমরা আলোচনার এই পর্যায়ে বেসিক কনসেপ্ট থেকে আলোচনা করব আমাদের এই অধ্যায় ২য় অধ্যায়টা। ২য় অধ্যায়টা করতে গেলে আমাদের কিছু শব্দ নিয়ে আমরা আসলে একটু সমস্যায় পড়ি। আসলে আমরা যখন ক্লাস 9 এ পড়ি, 9 এ উঠি তখন আসলে এমন অনেক নতুন শব্দ আমরা পাই যে শব্দগুলো আসলে আমরা এর আগে কখনো শুনি নাই। এর আগে কখনো আমরা এই শব্দগুলো সম্পর্কে পরিচিত ছিলাম না। তো ওই শব্দগুলো আমাদের জানা দরকার যেটাকে আমরা ইংরেজিতে কিওয়ার্ড বলতে পারি বা মূল শব্দ বলতে পারি বা এই অধ্যায় সম্পর্কে ধারণা নেওয়ার আগে যেই শব্দগুলোর অর্থ আমার জানা প্রয়োজন সেই শব্দগুলোকে আমি বলছি যে এই অধ্যায়ের ধারণাগত মূল শব্দ। আমরা এই অধ্যায় থেকে যে সকল টার্মগুলো আছে যেগুলো আসলে মানে প্রচলিত বাংলায় বাট আমরা এর আগে কখনো শুনি নাই ওই শব্দগুলো আমরা একটু আলোচনা করব। খেয়াল করে দেখো আমরা যদি ধারণাগত মূল শব্দের মধ্যে আসি আমাদের সবার প্রথম এখানে দেখো দেওয়া হচ্ছে লেনদেন। লেনদেন জিনিসটা আসলে কি তাই না? দেখো লেনদেন যেটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে ট্রানজেকশন। লেনদেন এটাকে ইংরেজিতে কি বলছি? ট্রানজেকশন। লেনদেন জিনিসটা কি ভাইয়া? দেখো লেনদেন হচ্ছে এমন সকল আর্থিক ঘটনা। এই লেনদেন কি? লেনদেন হচ্ছে এমন সকল আর্থিক ঘটনা যা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করে। এই লেনদেন বলতে এমন সকল আর্থিক ঘটনাকে বোঝায় যেই সকল আর্থিক ঘটনাগুলো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। এখন মনে করো যে আমাদের আশেপাশে অনেক ফাইন্যান্সিয়াল ইভেন্ট হচ্ছে তাই না? এখন যত ধরনের ফাইন্যান্সিয়াল ইভেন্ট হয় সবগুলো কি আমার জন্য লেনদেন? সবগুলো কি আমি লিপিবদ্ধ করি? সবগুলো থেকে কি আমার লাভ ক্ষতির হিসাব করা হয়? করা হয় না তো। আমার লাভ ক্ষতির হিসাবটা করা হয় শুধুমাত্র আমার আর্থিক লেনদেনগুলোর দ্বারা যেই লেনদেনগুলো আমার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতেছে। এখন মনে করো যে আমি দেখলাম যে আমার বাবা একজন ব্যক্তিকে ৫,০০০ টাকা দিলেন, আরেকজন ব্যক্তি আমার বাবাকে ২,০০০ টাকা দিলেন। আমি দেখছি এটা, আমি সাক্ষী এইটার। আমি দেখছি এটা একটা আর্থিক লেনদেন হইতেছে, মানে এটা একটা ফাইন্যান্সিয়াল ইভেন্ট। এর ফলে আমার কি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না তো। তাহলে এটা আমার বাবার জন্য লেনদেন, আমার বাবা যাকে টাকা দিয়েছেন তার জন্য লেনদেন, আমার বাবা যার থেকে টাকাটা নিয়েছেন তার জন্য এটা লেনদেন হইতে পারে। কিন্তু আমার জন্য এটা কোনো কিছু না। তার কারণ এই টাকা আদান-প্রদান আমি চোখে দেখা ছাড়া আমার বস্তুগতভাবে কোনো উপকারেই আসে নাই। আমার এখানে আমার যে ব্যক্তিগত আর্থিক অবস্থা এটা কোনো পরিবর্তনই হয় নাই। এটা কোনো প্রভাবই পড়ে নাই। তাহলে আমি লেনদেন একটা শব্দকে লেনদেন তখনই বলা যায়। একটা ঘটনাকে লেনদেন আমি তখনই বলতে পারি যখন ওই ঘটনার দ্বারা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা, আমার ব্যক্তিগত আর্থিক অবস্থাটা প্রভাবিত হয়। ঘটনা যার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে, ঘটনা যার আর্থিক অবস্থাকে পরিবর্তন করবে, এটা তার জন্য লেনদেন হবে। বোঝা গেছে কথাটা? আচ্ছা। এরপরে দেখো আরেকটা কনসেপ্ট আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে কি? দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? ২ টা পক্ষ। আমাদের দুতরফ মানে আমাদের যে হিসাব বিজ্ঞান, আমরা হিসাব বিজ্ঞানের যে ইতিহাস, হিসাব বিজ্ঞানের যে ক্রমবিকাশ, এটা সম্পর্কে আমরা আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের ১ম অধ্যায় পড়েছিলাম ৩ নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি সময় একটা কথা ছিল যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। সেখানে কি পড়েছিলাম যে
1494 সালে লুকা প্যাসিওলি নামের একজন ভদ্রলোক, যিনি পেশায় গণিতবিদ ছিলেন, তিনি গণিত বিষয়ের উপরে একটা বই লিখেছিলেন, যে বইটার নাম ছিল সুম্মারি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপার্শনালিয়েট প্রপার্শনালিটা। এই বইতে তিনি একটা অধ্যায় ছিল, বইটার মধ্যে বেশ কয়েকটা অধ্যায় ছিল, এর মধ্যে একটা অধ্যায় বা একটা খণ্ড ছিল যেটার নাম ছিল ডাবল এন্ট্রি সিস্টেম। যেটার নাম ছিল কি? ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতির মূল বেজ, মূল ভিত্তি ছিল লুকা প্যাসিওলি। তিনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে বাবা, আমরা যা কিছু করব, আমরা যা কিছু করব সব জায়গায় দুইটা পক্ষ থাকবে। আমরা যা কিছু করি সব জায়গায় পক্ষ থাকে কয়টা? দুইটা। দেখো আমাদের কাঁধেও ফেরেস্তা দুইটা, ডান কাঁধে একটা বাম কাঁধে একটা। তার মানে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা যে ঘটনা ঘটছে এখানে কমপক্ষে দুইটা পক্ষ জড়িত থাকে, কমপক্ষে দুইটা পক্ষ জড়িত থাকে। এই যে প্রত্যেকটা লেনদেনে, প্রত্যেকটা ট্রানজেকশনে আমাদের দুইটা পক্ষ থাকবে, এই দুইটা পক্ষকে আমি বলতেছি দ্বৈত সত্তা। এই দুইটা পক্ষকে কি বলতেছি? দ্বৈত সত্তা। তো আমাদের প্রতিটি লেনদেনে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে, এবং এইটাকে আমরা আমাদের লেনদেনের দ্বৈত সত্তা বলছি। এটাকে আমরা লেনদেনের দ্বৈত সত্তা বলছি। ওকে, এরপরে দেখো আমাদের আরেকটা মূল শব্দ ঘটনা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইভেন্ট। আমাদের চারপাশে মানে আমাদের চারপাশে যা কিছু ঘটছে সব কিছুই ঘটনা। আমি এখন ক্লাস নিচ্ছি, এটা একটা ঘটনা। আমার ক্যামেরার পেছনে একজন দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এটা একটা ঘটনা। হয়তো এই যে আমার এই পাশে একজন বসে কফি খাচ্ছেন, এটা একটা ঘটনা। তুমি ফোনটা দেখে ফোন দিয়ে আমার ক্লাসটা করতেছো, এটা একটা ঘটনা। তুমি যখন ফোন দিয়ে ক্লাসটা করতেছো তোমার আম্মু রান্নাঘরে রান্না করতেছে, এটা একটা ঘটনা। তোমার বাবা হয়তো বা টিভি দেখতেছে বা পেপার পড়তেছে, এটাও একটা ঘটনা। মানে যা কিছু ঘটতেছে, যা কিছু ঘটে সবই ঘটনা। যা কিছু ঘটে তাই কি? ঘটনা, তাই না? তাহলে মানুষের ব্যক্তিগত, মানুষের সামাজিক, মানুষের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক জীবনে প্রতিনিয়ত যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয় সেগুলোকে আমরা কি বলি ভাইয়া? সেগুলোকে আমরা ঘটনা বলি। ওকে, ঐতিহাসিক ঘটনা, হিস্টোরিক্যাল ইভেন্ট, তাই না? আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে বলি, আমাদের ব্যক্তিগত জীবনে কিছু ঐতিহাসিক ঘটনা থাকে, তাই না? আমার হয়তো বা আমার খুব ভালো বন্ধুর সাথে আমার যেদিন পরিচয় হয়েছে সেটা আমার জন্য একটা ঐতিহাসিক ঘটনা। আমি যেদিন স্কুলে গিয়ে ভর্তি হইলাম প্রথম দিন, সেটা আমার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা। আমার বাবা হয়তো বা একদিন আমাকে জম্পেশ পিটানি পিটাইছে, ওইটাও আমার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা, তাই না? একজন নাগরিক হিসাবে, রাষ্ট্রের একজন সদস্য হিসাবে আমার কিন্তু বেশ কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে। আমার 52-র ভাষা আন্দোলন, এটা আমার মানে রাষ্ট্রীয় জীবনে, এটা আমার সামাজিক জীবনের একটা ঐতিহাসিক ঘটনা। আমার 1971-এর যে মুক্তিযুদ্ধ, এটা আমার রাষ্ট্রীয় জীবনের একটা ঐতিহাসিক ঘটনা। তো প্রত্যেকটা ক্ষেত্রেই একটা করে ঐতিহাসিক ঘটনা থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে। তো সেই চিন্তা করলে আমার ব্যবসায়েও কিন্তু এরকম কিছু হিস্টোরিক্যাল ইভেন্ট আছে, আমার ব্যবসায়েও কিছু কিন্তু এরকম ঐতিহাসিক ঘটনা আছে। সেটা হচ্ছে এই যে পূর্বে যে সকল আর্থিক ঘটনা ঘটে গেছে সেটা আমার জন্য ঐতিহাসিক ঘটনা। পূর্বে যে সকল আর্থিক ঘটনা ঘটে গেছে সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা কি বলি? ঐতিহাসিক ঘটনা। যেমন আমি আজকে থেকে 5 বছর আগে একটা ফার্নিচার কিনছিলাম, আমার জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমি আজকে থেকে 2 বছর আগে একটা কম্পিউটার কিনছিলাম, আমার জন্য একটা ঐতিহাসিক ঘটনা। তার মানে অতীতে ঘটে গেছে, পূর্বে ঘটে গেছে, এরকম যে কোনো আর্থিক ঘটনাকে আমরা কি বলছি? ঐতিহাসিক ঘটনা বলছি। বোঝা গেছে ভাই আমার কথাটা? আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা আরেকটা শব্দর সাথে পরিচিত হই, সেটা হচ্ছে হিসাব সমীকরণ। ইংরেজিতে যেটাকে আমরা বলছি অ্যাকাউন্টিং ইকুয়েশন। খুবই চমৎকার জিনিস। আমাদের পুরো হিসাব বিজ্ঞানটাই আসলে নির্ভর করে হিসাব সমীকরণের উপরে। আমাদের পুরো হিসাব বিজ্ঞানটা দাঁড়িয়ে আছে আসলে হিসাব সমীকরণের উপরে। আমরা পড়বো, আমরা যখন বইটা সামনের দিকে পড়বো, বেসিকটা আরও আলোচনা করব, অঙ্ক নিয়ে আলোচনা করব, তখন তোমরা প্রমাণ পাবা যে আসলে হিসাব বিজ্ঞানটা আমাদের হিসাব বিজ্ঞানের জন্য কেন দরকার। এখন কথা হচ্ছে ভাইয়া, হিসাব বিজ্ঞান জিনিসটা আসলে কি? হিসাব বিজ্ঞান আসলে আমাদেরকে কি বলে? দেখো, আমি তো এটা বলতেছি যে হিসাব সমীকরণ, ইকুয়েশন,
সমীকরণ। সমীকরণ মানে কি? মানে সমীকরণ মানেই হচ্ছে ও কোনো কিছু প্রমাণ করতে চায়। ইকুয়েশন, ইকুয়েশন মানে কি? ও আসলে কোনো কিছু একটা বোঝাইতে চাচ্ছে। ও আমাকে কোনো একটা কিছু প্রমাণ করতে চাচ্ছে, তাই না? তো এই হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন ও আসলে ভাইয়া প্রমাণ করতে চায় আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং মোট সম্পত্তির উপর যে বিভিন্ন পক্ষের দাবি এটা সমান হবে। হিসাব সমীকরণ আমাকে বোঝাইতে চায় যে ভাইয়া তোমার প্রতিষ্ঠানে মোট যত টাকা সম্পত্তি হবে ওই সম্পত্তির উপরে বিভিন্ন পক্ষের দাবি থাকবে এবং তোমার প্রতিষ্ঠানের মোট সম্পদ ও বিভিন্ন পক্ষের দাবি দুইটা সমান। তোমার প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং তোমার প্রতিষ্ঠানের সম্পত্তির উপরে যে বিভিন্ন পক্ষের দাবি আছে এই দুইটা জিনিস সমান হইতে হবে। এখন আমার প্রতিষ্ঠানের সম্পত্তির উপরে দাবি কার? সবার প্রথম আমার। এখন একটা জিনিস আমরা ভুল করতে পারবো না কখনোই, আমি যখনই হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করব আমি নিজেকে ওই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক মনে করব বা মনে করব আমি নিজে ব্যবসা প্রতিষ্ঠান। আমি যদি কখনো নিজেকে মনে করি আমি ওই ব্যবসার একজন মালিক, এই চিন্তা রেখে যদি আমি অঙ্ক করতে যাই আমি অনেক জায়গায় নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হব, অনেক জায়গায় নীতিগতভাবে আমার কাছে মনে হবে এটা তো ঠিক করতেছি না, এটা তো ভুল হইতেছে। এজন্য আমি কখনোই ব্যবসায়ের মালিক এই চিন্তা করে আমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে পারবো না। ওই ফিলোসফিটাই ভুল, তোমার ওই দর্শন ওই চিন্তাটাই ভুল। আমি যখনই অঙ্ক করব আমি কি? আমি ওই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক। বড়জোর আমি নিজেকে ওই প্রতিষ্ঠান মনে করতে পারি, আমি প্রতিষ্ঠান আমি, তাই না? তাহলে আমি যখন বলছি যে প্রতিষ্ঠানের মোট সম্পদ মোট সম্পত্তির উপরে দাবি এই দুটো সমান হবে। এখন মোট সম্পত্তির উপরে দাবি কার থাকতে পারে? মোট সম্পত্তির উপরে সবার প্রথম দাবি মালিকের, কিন্তু মালিকের দাবি আগে পরিশোধ করা হয় না। সম্পত্তির উপরে দাবি হচ্ছে বিভিন্ন পাওনাদারদের, যারা প্রতিষ্ঠানের কাছে টাকা পায়, যারা প্রতিষ্ঠানের কাছ থেকে কিছু পাবে এবং তাদেরটা পরিশোধ করার পরে যা কিছু থাকে সবকিছু মালিকের। তাদেরটা পরিশোধ করার পরে যা কিছু থাকবে সবকিছু মালিকের। এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ এবং এই হিসাব সমীকরণটাকে আমরা বলি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। ইংরেজিতে বলি এ সমান সমান এল প্লাস ও ই বা অ্যাসেট ইকুয়ালস টু লিয়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আমরা সমীকরণ নিয়ে পড়বো কিন্তু ভাইয়া, তোমরা কিন্তু মনে করো না যে ভাইয়া এখানেই বেসিকটা শেষ। আমরা জাস্ট শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছি, ইন্ট্রোডিউস হচ্ছি, ঠিক আছে? লম্বা আলোচনা হবে ইনশাআল্লাহ, লম্বা আলোচনা হবে। আচ্ছা, আমরা এরপরে আসি লেনদেন। লেনদেন কি এটা তো আমরা বুঝলাম। লেনদেন হইতে পারে অভ্যন্তরীণ লেনদেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারনাল ট্রানজ্যাকশন। অভ্যন্তরীণ লেনদেন কি ভাইয়া? আমার কিছু লেনদেন আছে যেটার প্রভাব আমার প্রতিষ্ঠানের ভিতরে থাকে। ভাইয়া এমন কিছু লেনদেন আছে যেটা লেনদেন যেটার আর্থিক প্রভাবিত করার ক্ষমতা সেটা অভ্যন্তরীণে থাকে, প্রতিষ্ঠানের ভিতরেই থাকে, সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ লেনদেন, ইন্টারনাল ট্রানজ্যাকশন। সংজ্ঞাটাই কি বলতে পারি? যে লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তাকে অভ্যন্তরীণ লেনদেন বলে। যেমন অবচয় অবলোপনের কথা আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এক্সটার্নাল লেনদেন মানে কি? এক্সটার্নাল লেনদেন বা বাহ্যিক লেনদেন বলতে আমরা বোঝাই যে লেনদেনের দুটি পক্ষ থাকে, এই দুটি পক্ষ থাকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। খেয়াল করো, সোজা কথা, এত প্যাচের মধ্যে যাওয়ার দরকার নেই। অভ্যন্তরীণ লেনদেন বা ইন্টারনাল লেনদেন হচ্ছে, ইন্টারনাল ট্রানজ্যাকশন হচ্ছে ও আমার প্রতিষ্ঠানের ভিতরের পক্ষগুলোকে নাড়াচাড়া করে। আর এক্সটার্নাল লেনদেন বা বাহ্যিক লেনদেন হচ্ছে ও আমার প্রতিষ্ঠানের বাহিরের যেই পক্ষগুলো আছে ওই পক্ষগুলোকে নিয়ে খেলাধুলা করে, তাই না? তাহলে এক্সটার্নাল লেনদেন আর ইন্টারনাল ট্রানজ্যাকশন এই দুইটা জিনিস আমরা বুঝি, তাই তো? আচ্ছা, অবচয়, খেয়াল করে দেখো, অবচয় যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডেপ্রিসিয়েশন। অবচয় যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ডেপ্রিসিয়েশন বলি। এখন অবচয় জিনিসটা আসলে কি? দেখো, আমি মানে তুমি এই জায়গাতে আবার একটু প্যাচ লাগায় ফেলতে পারো তোমরা। একটা হচ্ছে অবচয় আর একটা হচ্ছে অপচয়। আমি একটু লিখে দেই কোনো একটা জায়গায়, আমি এই জায়গাটায় লিখি, হ্যাঁ এই জায়গাটায় লিখি। একটা হচ্ছে অবচয়, একটা শব্দ হচ্ছে অবচয়
আরেকটা শব্দ হচ্ছে অপচয়। আরেকটা শব্দ হচ্ছে অপচয়। অবচয় যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেপ্রিসিয়েশন। অবচয় যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ডেপ্রিসিয়েশন। আর অপচয় মানে ওয়েস্ট, ওয়েস্ট করা। আমি মাঝে মাঝে বলি না, এই তুমি সময়টারে ওয়েস্ট করতেছো, এই তুমি জিনিসটারে ওয়েস্ট করতেছো, নষ্ট করতেছো, তাই না? ওইটা হচ্ছে অপচয়। যেমন তুমি মনে করো যে তুমি হয়তোবা তুমি ভাত খাইতে পারবা হচ্ছে হাফ বাটি, তুমি ভাত নিয়ে নিছো এক বাটি, নিয়ে হাফ বাটি ভাত তুমি খাইলা, বাকিটুকু তুমি ফেলে দিলা। এটাকে বলে অপচয়। এটাকে কি বলে? অপচয় বলে। তুমি মনে করো যে মানে অপচয় জিনিসটা তোমরা বোঝো, এটাকে নিয়ে এত বেশি কথা বলার দরকার নাই, এই জিনিসটা তোমরা বুঝবা। অবচয় হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, ডিফারেন্ট থিং, অপচয়ের মতো না। অবচয় মানে হচ্ছে পজিটিভ থিঙ্কিং এ আমরা যেটা করি, যে কোনো একটা কিছুর ব্যবহারজনিত হ্রাস, কোনো একটা কিছুর ব্যবহারজনিত হ্রাস। মনে করো আমি এই টি শার্টটা পরতেছি, এই টি শার্টটা একদিন পরলাম, 2 দিন পরলাম, 1 মাস পরলাম, 5 মাস পরলাম, 6 মাস পরলাম, 1 বছর, 2 বছর, 3 বছর পড়তে পড়তে কি হবে, এটার কাপড়টা পাতলা হয়ে যাবে, বুতামটা ছেড়ে যাবে, হাতাটা ছিঁড়ে যাবে। এটা হচ্ছে অবচয়। এটা কি? অবচয়। ব্যবহার করতে করতে ব্যবহারজনিত হ্রাস হচ্ছে। কারণ আমি ধরে শার্টটা এখান থেকে ধরে করে গেলাম, এরকম করে টান দিয়ে ছিঁড়ে ফেললাম, এটাতেও কিন্তু আমার এই শার্টটা এই বা টি শার্টটা নষ্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অপচয়। তার মানে যখন কোনো একটা সম্পত্তি বারবার বারবার ব্যবহার করা হয়, বারবার বারবার ব্যবহার করতে হয়, ব্যবহার করতে করতে এটা একটা ব্যবহারজনিত হ্রাস ঘটে। তুমি দেখবা তোমার বাসার সোফাটা যেটা অনেক দিন ব্যবহার করছো, যেখানে তুমি হাত রাখো দেখবে ওইখানটা সাদা হয়ে গেছে, উঠে গেছে, তার মানে তুমি এটা ব্যবহার করতেছো। তুমি দেখবা যে তুমি তোমার বেসিনটা দেখবা কি অনেক বেশি কেমন যেন হয়ে গেছে, অনেক দিন ব্যবহার করছো তুমি এই জন্য। মানে আমি যখনই কোনো একটা সম্পত্তি সেটাকে ব্যবহার, আমি তো ব্যবহার করার জন্যই সম্পত্তি কিনছি, তাই না? তো আমি একটা সম্পত্তিকে যখন বারবার বারবার ব্যবহার করব, এই বারবার ব্যবহার করতে গিয়ে এটার একটা ব্যবহারজনিত হ্রাস হবে, এবং সম্পত্তির ব্যবহারজনিত হ্রাসকে আমরা অবচয় বলি। কি বলি? অবচয় বলি। ইংরেজিতে যেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আচ্ছা, আমি একটু সংজ্ঞাটা তোমাদেরকে পড়ে শোনাই, যে দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় তাকে অবচয় বলে। আমাদের অবচয় এটা একটা অভ্যন্তরীণ লেনদেন, এটা একটা অদৃশ্যমান লেনদেন, এটা একটা অনগদ লেনদেন। এটা কি? একটা অনগদ লেনদেন। এবং সময় অতিবাহিত হওয়ার পরে, সময় অনেক সময় চলে যাওয়ার পরে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে, স্থায়ী সম্পত্তির ক্ষয়জনিত কারণে ওটার মূল্য যে হ্রাস পায়, ওটার বাজার মূল্য যে কমে যায়, এটাকে আমরা বলি হচ্ছে অপচয়। অবচয়। খেয়াল করে দেখো ভাই, আমি কার কথা বলতে পারি? মনে করো ক্যালকুলেটরটার কথা চিন্তা করো। আমি এই ক্যালকুলেটরটা কিনে নিয়ে আসছিলাম যখন, তখন এটার দাম হয়তো বা ধরে নাও 900 টাকা ছিল। 900 টাকা। এটা আমি এনে 6 মাস 1 বছর ব্যবহার করছি। এখন যদি আমি এটা বিক্রি করতে যাই, কেউ কি আমার কাছ থেকে এটা 900 টাকা দিয়ে কিনবে? কখনোই কিন্তু না। 200 টাকা, কেউ কেউ বড় জোর 300 টাকা দেবো, কেউ কেউ নিতামই না আপনার ক্যালকুলেটার। তার মানে কি এইটা, এটা কিন্তু কাজ করতেছে ভাই, এটা কিন্তু নষ্ট না, কাজ করে কিন্তু এটা, কিন্তু এরপরে এটার মূল্য কমে গেছে কেন? এটার একটা ব্যবহারজনিত হ্রাস হয়ে গেছে। একটা হচ্ছে নষ্ট জিনিস বিক্রি করতেছে, নষ্ট না, কাজ করে, প্রপারলি কাজ করতেছে, কিন্তু এটা একটা ব্যবহারজনিত হ্রাস হয়েছে। এই যে কোনো একটা সম্পত্তির ব্যবহারজনিত হ্রাস হওয়া, ব্যবহারজনিত যত টাকা হ্রাস হচ্ছে, ওইটাকে আমরা বলি হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন। আচ্ছা, তাহলে অবচয়ের পরে এরপরে আসা হচ্ছে আমাদের চালান। হ্যাঁ, আমি একটু এটাকে উপরে উঠাই, উপরে উঠাই। আচ্ছা, চালান। আচ্ছা, চালানের মধ্যে আসলাম। ভাইয়া আমরা যে লেনদেনগুলো করি, আমাদের এই লেনদেনের বেশ কিছু প্রামাণ্য দলিল আছে, মানে এভিডেন্স বলতে পারি আর কি। মানে আমি একটা ট্রানজেকশন করলাম, এটা প্রমাণ কি? এটা একটা প্রমাণপত্র থাকতে হয় না? তো আমার ব্যবসায়ে এরকম বেশ কিছু প্রমাণপত্র আছে, যেগুলোকে আমরা শুদ্ধ ভাষায় বলি লেনদেনের প্রামাণ্য দলিল। হ্যাঁ, লেনদেনের প্রামাণ্য দলিলগুলো কি কি? আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে 6টা: চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট। এর মধ্যে এই যে একটা হচ্ছে চালান। অ্যান্ড আমরা 9-এ ওঠার আগে, মানে আমরা যখন ক্লাস 8-এ 7-এ বা অন্য ক্লাসে পড়ছি, তাই না, 9-এ ওঠার আগ পর্যন্ত আমরা ব্যবসায়িক দলিল বলতে একটা জিনিসকে বুঝতাম চালান। আমরা দোকান থেকে কিছু কিনলে দোকানদার একটা কাগজে লিখে দিত চালান, মানে
সোজা কথা চালান, বা আমরা কি বলতাম ক্যাশ মেমো। মনে করো যে তুমি হচ্ছে কেউ তোমার স্কুল থেকে কিছু তোমাকে কিনতে দিল, তুমি কিনে নিয়ে আসার সময় তুমি ওটার সত্যতা নিশ্চিত করার জন্য, যাতে করে স্কুল থেকে বা তো অন্য জায়গা থেকে তোমাকে সন্দেহ না করে, অথবা যেন তুমি স্কুল থেকে গিয়ে ওই টাকাটা নিতে পারো, তুমি দোকানদারকে কি বলো, আঙ্কেল একটা ক্যাশ মেমো করে দিয়েন তো। মানে ভাইয়া, মানে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমাদের হিসাব বিজ্ঞানে পুরো ওভারঅল অ্যাকাউন্টিং এর মধ্যে কোনো কিছু অবাস্তবিক নাই, কোনো কিছু অপ্রাসঙ্গিক নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এমন জিনিসগুলো নিয়ে আমরা আসলে হিসাব বিজ্ঞানে কাজ করব, যেই জিনিসগুলোর সাথে আমরা বাস্তবে পরিচিত। আমরা সায়েন্সের ক্ষেত্রে হয়তো আমরা এমন অনেক কিছু পড়ি যেটা পৃথিবীতে এক্সিস্ট করে, বাট কখনো আমার দেখা হয় নাই, কখনো আমি হয়তো ওই জিনিসটা দেখতেও পারবো না, কোনো জিনিস হয়তো ওই জিনিসটা কখনো আমি ফিল করতেও পারবো না। কিন্তু হিসাব বিজ্ঞানে একমাত্র একটা সাবজেক্ট আমার কাছে খুবই বাস্তবধর্মী একটা সাবজেক্ট মনে হয়, যে প্রত্যেকটা জিনিস আমার সাথে পরিচিত, প্রত্যেকটা জিনিস আমি জানি, প্রত্যেকটা জিনিস আমি পারি, প্রত্যেকটা জিনিস আমি বুঝি। শুধু আমি জানতাম না যে এইটার নামই এইটা। তুমি দেখো, তুমি ক্যাশ মেমো কি এর আগে কখনোই ব্যবহার করো নাই? তুমি যখন কোনো সুপার শপ থেকে কোনো কিছু কিনেছো, তখন তোমাকে ছোট্ট একটা সাদা কাগজ দিয়ে দিছে না? ওটার মধ্যে লেখা আছে না তুমি কোনটা কত পিস নিছো, কত টাকা নিছে, সে কত টাকা তোমার থেকে ভ্যাট নিছে, তুমি যদি ওইখানে মেম্বার হও তাহলে তোমাকে কত টাকা ডিসকাউন্ট দিছে, তুমি তারে কয় টাকার নোট দিছিলা, সে কত টাকা রেখে তোমাকে কত টাকা রিটার্ন করছে, সব ডিটেল লেখা থাকে না? ভাইয়া, ওইটাই তো ক্যাশ মেমো ভাইয়া, ওইটাই ক্যাশ মেমো। তুমি দেখো, তুমি যখন রেস্টুরেন্টে খাইতে যাও, তুমি তোমার মতো করে খাইলা, সব কিছু খাইলা, তুমি মনে করো যে ফ্রাইড রাইস খাইলা, তুমি নুডলস খাইলা, তুমি কোল্ড ড্রিঙ্কস খাইলা, তুমি হাবিজাবি অনেক কিছু খাইলা। খাওয়ার পর দোকানদার তোমাকে একটা কাগজে লিখে দেয় না, ফ্রাইড রাইস 1 প্লেট, কোক একটা, ফ্রাইড চিকেন 3 পিস, এইটা এই পিস, লিখে টোটাল এত টাকা। যদি তোমার সাথে ভালো খাতির হয়, পরিচিত হয়, ওকে, ডিসকাউন্ট 20%। মানে এটাই তো চালান, এটাই তো ক্যাশ মেমো, তাই না? তার মানে আমরা এই জিনিসগুলো জানছি, এর আগে আমরা এগুলো ব্যবহার করছি, কিন্তু আমরা হয়তো এগুলোর নাম জানি না, তাই না? তাহলে আসো আমরা এখন শিখে নেই জিনিসগুলা। দেখো, চালান যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইনভয়েস। চালান হচ্ছে আমার পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, সবচাইতে বড় দলিল, প্রধান দলিল, তাই না? একজন বিক্রেতা, তিনি যখন কোন একটা পণ্য বিক্রি করে, বিক্রি করার সময় ওই পণ্যের বিবরণ সহ, বিক্রি করার সময় ওই পণ্যের বিবরণ সহ, বিবরণ মানে পণ্যটার নাম কি, কোন ব্র্যান্ডের, কোন কপি বা কোন কি, কোন মডেল, সব কিছু ইন ডিটেলস, পার ইউনিট কস্ট কত, আমি কয় ইউনিট নিছি, আমার মোট কত টাকা দাম হয়েছে, দোকানদার আমাকে এটার জন্য কত টাকা ছাড় দিছে, এগুলো সব লিখে একটা দলিল লেখে। মানে দলিল বলতে ওই স্ট্যাম্পের দলিল না, মানে একটা কাগজে এই জিনিসগুলো ডিটেল লেখে, লিখে ক্রেতার কাছে দিয়ে দেয়। মনে করো যে কি দেখাবো তোমাকে, মনে করো যে আমি এই এই ইয়াটা কিনলাম, ক্যালকুলেটারটা কিনে নিয়ে আসছি, সে লিখে দিবে এইখানে যে এটা ক্যাসিওর একটা কি ক্যালকুলেটার, FX 100 MS এর একটা ক্যালকুলেটার, এটা হচ্ছে দাম মনে করো যে 600 টাকা করে, আমি 100 পিস কিনছি, তাহলে 600 × 100 করে যত টাকা হয় তত টাকা দিয়ে এটা আমার মালের সাথে আমার কাছে পাঠিয়ে দিছে, এটা মালের সাথে আমার সাথে এটা পাঠিয়ে দিছে। মনে রাখা লাগবে, চালান, চালান একজন বিক্রেতার কাছে এটা বহি চালান, একজন ক্রেতার কাছে এটা আন্ত চালান, এবং চালান তৈরি করার ক্ষমতা একমাত্র বিক্রেতার থাকে, যিনি পণ্য বিক্রি করেন তার থাকে। যিনি পণ্য বিক্রি করে নাই, সে যদি চুপি চুপি এটা তৈরি করে, এটা অবৈধ, এটা বৈধ না। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ক্যাশ মেমোর মধ্যে। ভাইয়া, ক্যাশ মেমোর মধ্যে জিনিসটা দেখো, চালান আর ক্যাশ মেমোর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ক্যাশ মেমোতে আমি 100% শিওর এখানে নগদ টাকার লেনদেন হয়েছে, ক্যাশ মেমোতে আমি 100% নিশ্চিত এখানে নগদ টাকার আদান প্রদান হয়েছে, এখানে নগদ টাকা দেওয়া নেওয়া হয়েছে। চালানের ক্ষেত্রে এই ব্যাপারটা আমি পুরোপুরি নিশ্চিত না। চালানের ক্ষেত্রে নগদ টাকার পুরো ট্রানজাকশন হইতে পারে, চালানের ক্ষেত্রে কিছু নগদ কিছু বাকি হইতে পারে, পুরোটাও আবার বাকি হইতে পারে, বলা যায় না কোনো কিছু, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে মূলধন। মূলধনের ইংরেজিটিকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল। দেখো, আমরা আমরা মূলধন শব্দটার সাথেও কিন্তু পরিচিত, মূলধন শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। মূলধন জিনিসটা কি? আমি মানে আমি মনে করি একটা ব্যবসায় শুরু করতে চাই, আমি মাঝে মাঝে বলি না যে
2 লাখ টাকা থাকলে একটা ব্যবসা করতে পারতাম। আমরা মাঝে মাঝে বলি না এরকম, বা আমাদের পরিচিত অনেককে আমরা বলতে শুনি না, কিছু টাকা থাকলে ব্যবসায় করতাম, কিছু মূলধন থাকলে ব্যবসা করতাম, কিছু টাকা পয়সা জমানো থাকলে এটা করতাম। মানে আমি মূলধন বলতে বোঝাইতে চাচ্ছি এটা, যে কোনো একটা কিছু শুরু করার আগে যেই টাকাটা লাগে, কোনো কিছু শুরু আমি করতে চাই, ইনিশিয়াল একটা টাকা দরকার না, ওইটার নাম হচ্ছে মূলধন। আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা ব্যবসায় শুরু করার জন্য, একটা ব্যবসায় পরিচালনা করার জন্য, একটা ব্যবসায় সচল রাখার জন্য মালিক ব্যবসায় যেই সকল অর্থ, যেই সকল সম্পদ, যেই সকল সুযোগ সুবিধা প্রদান করে, এগুলো সব মূলধন। মূলধন সবসময় নগদ টাকায় হইতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো শর্ত নাই। মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের ওনার, তিনি ব্যবসাটা শুরু করার জন্য, ব্যবসাটা পরিচালনা করার জন্য, ব্যবসাটা সচল রাখার জন্য যা কিছু ব্যবসায় দিবে, যা কিছু ব্যবসায় দিবে, হইতে পারে তিনি তার নিজের শ্রম দিছেন, হইতে পারেন তার বউ বাচ্চা, শালা শালি, বাপ মা, দুলাভাই, খালু, নানি সবাইরে আইনা প্রতিষ্ঠানে কাজ করাইতেছে, হইতে পারে সে নগদ টাকা দিছে, হইতে পারে সে যন্ত্রপাতি কিনে দিছে, হইতে পারে সে পণ্যদ্রব্য কিনে দিছে, যা কিছু সে দেখ না কেন, মালিক ব্যবসায় যা দিছে সবকিছুর নাম একটাই, মূলধন, ক্যাপিটাল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে দায়। দায়ের ইংরেজি হচ্ছে লায়াবিলিটিস, বা তুমি লিয়াবিলিটিস যেটাই উচ্চারণ করো না কেন। দায় হচ্ছে কি, মানে ওটা কি বলে, দায় হচ্ছে আমার কাছে কেউ কিছু পায়। এই দায় মানে কি ভাইয়া? দায় মানে হচ্ছে আমার কাছে কেউ কিছু পায়। আমি একটু সুন্দরভাবে একটা সংজ্ঞায় লিখছি যে দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যেটা আমাকে একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে, অবশ্যই পরিশোধ করতে হবে। দেখুন এরকম বলা আছে না আমাদের ধর্মেই, তো এরকম বলা আছে যে আমার কাছে কেউ যদি টাকা পায়, মানে আমি যদি ঋণ রেখে মারা যাই, যতক্ষণ পর্যন্ত ওই ঋণটা পরিশোধ করা না হবে ততক্ষণ আমি আসমানের একটা পর্যায়ে ঝুলতে থাকবো, মানে আমার কোনো সমাধান হবে না, মানে আমার রুহের কোনো সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত আমি ওই দায়টুকু পরিশোধ করা না হইতেছে। এন্ড আমি তো নাই, তাহলে কি করবে আমার পরিবার বা আমার আত্মীয় স্বজনের যে আছে তারা কি করবে, ওই জিনিসটার মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য দেখবা সবাই বলে কোনো মানুষ মারা যাওয়ার পরে ওই পরিবারের দায়িত্বশীল যে কোনো একজন বলে যে যিনি মারা গিয়েছেন তিনি আমার সম্পর্কে অমুক, তার কাছে যদি কোনো আর্থিক পাওনা থাকে বা আর্থিক লেনদেন থাকে আমার সাথে যোগাযোগ করবেন। কেন বলা হয়? কারণ এটা একটা দায়, এটা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তো আমি তো ব্যক্তি জীবনের কথা বললাম, আমাদের প্রাতিষ্ঠানিক জীবনেও এরকম আর্থিক দায়বদ্ধতা আছে। আমাদের প্রাতিষ্ঠানিক জীবনেও কি আছে, এরকম আর্থিক দায়বদ্ধতা আছে যেটা আমাদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে, নির্দিষ্ট সময়ের পরেই পরিশোধ করতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে আয়, যেটাকে আমরা ইংরেজিতে বলছি রেভিনিউ। আয় জিনিসটা কি ভাইয়া? আয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে কার্যপ্রণালী আছে, আমার প্রতিষ্ঠানে যে কাজকর্ম আছে, এই কাজকর্মের দ্বারা আমি যখন কোনো কিছু উপার্জন করি, এই কাজকর্মের দ্বারা আমি যখন কোনো কিছু উপার্জন করি, এটা হচ্ছে আমার জন্য আয়। আয় হচ্ছে ব্যবসায়ের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম দ্বারা অর্জিত উপার্জন। মানে আমার ব্যবসা, মনে করো আমি একটা চায়ের দোকান চালাই, মনে করো আমি একটা চায়ের দোকান চালাই, তাহলে আমার চায়ের দোকানে ইনকাম সোর্স কি? আমি চা বেচবো, বিস্কিট বেচবো, রুটি কলা বেচবো, বিড়ি সিগারেট বেচবো, এটাই তো আমার চায়ের দোকানের ইনকাম, তাই না? তাহলে এটা আমার জন্য আয়। আমি একটা মুদির দোকান চালাই, তাহলে আমার কাজ কি? আমি আলু পেঁয়াজ বিক্রি করব, ডিম, দুধ, তেল, শ্যাম্পু, বিস্কুট, কোক মানে ঠান্ডা, এই জিনিসগুলো ক্রয় বিক্রি করব, বিক্রি করে আমি আয় মুনাফা অর্জন করবো, এটাই তো আমার জন্য আয়। একটা ফার্মেসির দোকানদার সে কি করবে? ওষুধ বিক্রি করবে, এটা তার জন্য একটা আয়। একজন উকিল তিনি তার মক্কেলকে আইনি সেবা প্রদান করবে, এটা তার জন্য একটা আয়। যিনি পেশায় একজন ডাক্তার, তিনি তার রোগীকে বা তিনি তার সেবা গ্রহীতাকে তিনি তার চিকিৎসা সেবা দিবে, এটা তার জন্য একটা আয়। সোজা কথা হচ্ছে আমার ফিল্ড যেটা, মানে আমার প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম যেটা, যে আমার প্রতিষ্ঠান আসলে এইটাই করে, এটাই তার জন্য আয়। এটাই তাহলে তার স্বাভাবিক কার্যক্রম দ্বারা যদি কোনো অর্থ উপার্জন হয়, ওই উপার্জিত অর্থটাকে আমরা আয় বলি। এবং মনে রাখবা আয়, আয় এটা আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে কি? আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার, ওইটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। আমার প্রতিষ্ঠানের
সম্পত্তির উপরে, আমার প্রতিষ্ঠানের মোট সম্পত্তির উপরে মালিকের যতটুকু অধিকার রয়েছে সেই অধিকারটুকুকে আমরা বলি মালিকানা সত্ত্ব। ওই অধিকারটুকুকে আমরা কি বলি? মালিকানা সত্ত্ব বলি, তাই না? তাহলে আমার আয়ের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমার প্রতিষ্ঠানে মালিকের অধিকারটাও বাড়ে। কেন বাড়ে এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এখন জাস্ট খালি কনসেপ্টগুলো শিখছি বলে আমি আর ডিটেল যাচ্ছি না, কারণ এই মালিকানা সত্ত্ব নিয়ে আমাদের একটা লম্বা আলোচনা আছে সামনে। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে ব্যয় বা এক্সপেন্স। ব্যয়ের যা খরচতা। অনেকে তোমাকে বলবে যে আচ্ছা ব্যয় ও খরচের মধ্যে একটা পার্থক্য আছে, একটা লং টার্ম জিনিস, একটা শর্ট টার্ম জিনিস। এত প্যাচের মধ্যে ঢোকার দরকার নেই। জীবন খুব সরল, জীবন খুব সহজ, ঠিক আছে? এই ছোট্ট জীবনে, সরল জীবনে এত প্যাচ মানুষ পেটের মধ্যে রাখবে কেমনে? সম্ভব না তো এটা, তাই না? আচ্ছা, ব্যয় বা খরচ কি? সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানটা সচল রাখার জন্য, আমার প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য আমি যেই জিনিসগুলো খরচ করি, আমার কাছ থেকে যেই জিনিসগুলো চলে যায়, সেটা হচ্ছে আমার জন্য ব্যয়। সেটা হচ্ছে আমার জন্য ব্যয়। এন্ড আমার প্রতিষ্ঠান চালাইতে হইলে আমার শ্রমিক কর্মচারীকে বেতন দিতে হবে, তাহলে শ্রমিকের বেতন দেওয়া এটা একটা ব্যয়। আমার প্রতিষ্ঠান চালাইতে হলে ইলেকট্রিসিটি বিল দিতে হবে, এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা পরিচালন ব্যয়। আমার প্রতিষ্ঠান চালাইতে হইলে আমাকে বাসা ভাড়া দিতে হবে, এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তো আমার প্রতিষ্ঠানটা টিকায় রাখতে, আমার প্রতিষ্ঠানটা বাঁচায় রাখতে যে খরচগুলা, বাঁচায় রাখার জন্য যে কার্যক্রমগুলা, ওইটার নাম হচ্ছে ব্যয়। এবং ব্যয় আমার প্রতিষ্ঠানের মালিকের অধিকার অর্থাৎ সত্ত্বাধিকারের পরিমাণকে কমায়া দেয়। সত্ত্বাধিকারের পরিমাণকে কি করে? রিডিউস করে, কমায়া দেয়, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক সম্পর্কে জানি, সেটা হচ্ছে উত্তোলন। উত্তোলনকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ড্রয়িংস। উত্তোলন জিনিসটা আসলে কি দেখো, মালিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাই, আমাদের তো কিছু করার নাই, তাই না? মালিকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক কিছু নিতেই পারে। মনে করো তোমার বাবার একটা মুদির দোকান আছে, তাহলে তুমি কি তোমার বাবার মুদির দোকান থেকে মাঝে মাঝে চিপস নিয়ে চলে যাও না? তোমার বাবা কি মাঝে মাঝে তোমাদের দোকান থেকে ডিম নিয়ে বাসায় চলে আসে না? তোমার আম্মু কি মনে করো যে তোমার আম্মু বাজারে যাবে, দোকান থেকে কি তোমার আম্মু 200 টাকা নিয়ে চলে যায় না বাজার করতে? আবার মনে করো তোমার ভাই অফিস থেকে এসে রিক্সায় করেই দোকানের সামনে নামে, নেমে 50 টাকা নিয়ে রিক্সা ভাড়া দিয়ে দেয় না? তার মানে ব্যবসাটা যেহেতু মালিকের, তো মালিকের ব্যবসায় হওয়ার কারণে ওই ব্যবসায় থেকে মালিক, মালিকের পরিবারবর্গ একটা সুবিধা নেয়, সুবিধা নেওয়ার চেষ্টা করে। মালিকের ছোট ছেলে হঠাৎ করে সে গোসল করতে যাবে, শ্যাম্পু নাই, সে কি করলো? দোকানে গিয়ে একটা শ্যাম্পু নিয়ে চলে আসলো। হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা হয়। কিন্তু এই যে যে জিনিসগুলো ঘটে, এটার ফলে কি মালিকের ব্যবসায়ের উপরে যেই অধিকারটা ছিল, আগে মালিকের ব্যবসায়ের উপরে 100 টাকার অধিকার ছিল, 100 টাকার মধ্যে মালিকের ছেলে 10 টাকা নিয়ে গেছে স্কুলে যাওয়ার সময়, তাহলে কি মালিকের অধিকার কমে গেল না? মালিকের বউ এসে 30 টাকা দিয়ে ধনিয়া পাতা কিনে নিয়ে গেছে, তো মালিকের অধিকার আরো কমে গেল না? আর মালিকের মনে করে একটু বিড়ি টিড়ি টানার অভ্যাস আছে, মালিক কি করলো? ক্যাশ থেকে একটা বিড়ি বের করে টানা শুরু করে দিল, তাহলে মালিকের অধিকার কি আরো কমে গেল না? তার মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, উত্তোলন মানে হচ্ছে মালিক বা মালিকের পরিবারবর্গ তারা যদি ব্যবসায় থেকে কোনো সুবিধা গ্রহণ করে, অথবা ব্যবসা প্রতিষ্ঠান যদি তাদেরকে কোনো সুবিধা প্রদান করে, অবশ্যই সেটা আর্থিক সুবিধা, তাহলে সেটাকে উত্তোলন বলে। তাহলে উত্তোলন মানে কি ভাইয়া? উত্তোলন মানে হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠান থেকে কিছু নিয়ে যায়, অথবা প্রতিষ্ঠান যদি মালিকের জন্য কোনো খরচ করে, সেটাকে আমরা বলি উত্তোলন। সেটাকে আমরা কি বলি? উত্তোলন বলি। ওকে, এরপরে আমরা আসি আবার ওই দলিলগুলোতে ফেরত আসছি। আচ্ছা, আবার সেই দলিলগুলোতে ফেরত আসছি। দলিলগুলোতে কি বলা আছে ভাই দেখি। উত্তোলন, উত্তোলনের পরে হচ্ছে আমাদের ডেবিট নোট। আচ্ছা, উত্তোলনের পরে কি আমাদের ডেবিট নোট। ভাইয়া ডেবিট নোট খেয়াল করে দেখো, ডেবিট নোট বোঝার আগে দেখো, আমরা যখন কোনো একটা লেনদেন করি, লেনদেনের মাধ্যম, লেনদেনটা করার যে ভায়াটা, ওইটা হইতে পারে তিনটা। আমি যে কোনো একটা লেনদেন করতে পারি নগদে, যে কোনো একটা লেনদেন করতে পারি বাকিতে, যে কোনো একটা লেনদেন করতে পারি ব্যাংকের মাধ্যমে। তোমাকে বলতেছি, তোমাকে একটু একটু আমার দিকে তাকাও। মনে করো, মনে করো আমি তোমারে এখন বললাম যে যাও ভাই দোকানে গিয়ে আমার জন্য 2টা চিপস নিয়ে আসো। তুমি দোকানে গেলা, 2টা চিপস নিলা। এখন তুমি এই চিপসটা আনবা কিভাবে? তুমি হয় দোকানদারকে 2টা চিপসের দাম 20-20, 40 টাকা নগদে দিয়ে দিবা, ঝামেলা শেষ।
যদি তোমার কাছে নগদ টাকা না থাকে, দোকানে যদি ব্যাংকের কার্ড অ্যাকসেপ্টেবল হয়, দোকানে যদি বিকাশ, রকেট, নগদ মানে এই যে মোবাইল ব্যাংকিং এর যে সার্ভিসগুলো আছে ওইটার মাধ্যমে যদি টাকা দেওয়ার সুযোগ থাকে, তাহলে তুমি ওইভাবে দিয়ে দিলা, মানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলা। তোমার কাছে নগদ টাকাও নাই, তোমার কাছে বিকাশ, রকেট, নগদ এগুলাও নাই, তোমার কাছে কোনো ব্যাংকের কার্ডও নাই, তার মানে তুমি ব্যাংকেও দিতে পারতেছো না। দোকানদার তোমার পরিচিত, তুমি বলে গেলা যে আঙ্কেল এখন নিয়ে যাই, সন্ধ্যার পর আব্বু টাকা দিয়ে দিবে না, বা সন্ধ্যার পর আমি টাকা দিয়ে দিব না। তো দোকানদার পরিচিত তোমাকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। এই তিনটা মাধ্যম ছাড়া, নগদ, ব্যাংক, বাকি, এই তিনটা মাধ্যম ছাড়া পৃথিবীতে চতুর্থ আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আমরা লেনদেন করতে পারবো, যেই মাধ্যমে আমরা ট্রানজেকশনগুলো করতে পারবো। ইম্পসিবল ব্যাপার। এই তিনটা মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আমার কোনো ট্রানজেকশন করা, কোনো লেনদেন করা সম্ভব না। দন্তন্বয়কার না, ইম্পসিবল ব্যাপার, হবেই না কখনো। তার মানে আমি যে পণ্যটা ক্রয় করলাম, ওই পণ্যটা আমি নগদেও কিনতে পারি, ওই পণ্যটা আমি ব্যাংকের মাধ্যমেও কিনতে পারি, ওই পণ্যটা আমি ওটাকে কি বলে বাকিতেও কিনতে পারি, নগদে, ব্যাংকে, বাকিতে, তিনভাবেই কিনতে পারি। এখন এটা সাধারণত ধরে নেওয়া হয় যে আমরা ওই সকল পণ্যগুলোই ফেরত দেই অথবা ফেরত নেই যেই পণ্যগুলো আমি বাকিতে ক্রয় অথবা বিক্রয় করছিলাম। যেই পণ্যগুলো আমি বাকিতে ক্রয় বা বিক্রি করছিলাম ওই পণ্যগুলোই ফেরত দেওয়া বা নেওয়া যায়। একবার নগদ টাকায় কিনে ফেললে ওইটা আর ফেরত দেওয়া যায় না, এটা ধরে নেওয়া হয়। ধর্মে একটা নিষিদ্ধ জিনিস, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না, এটা একটা নিষিদ্ধ কথা। বিকৃত মাল অবশ্যই ফেরত নিতে হবে। আমরা তো অঙ্ক করতেছি তাই না, নেয় না, হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী বাকিতে ক্রয় ছাড়া নগদে ক্রয় বিক্রয় করলো এটা সচরাচর ফেরত নেয় না। বাস্তবেও কিন্তু এইটা হয়। তুমি যাও বড় কোনো একটা সুপার শপ থেকে কোনো কিছু কিনলা, মনে করো তুমি একটা শার্ট কিনলা, শার্টটা কিনে বাসায় এসে মনে হলো শার্টটা পছন্দ হয়নি, বা বাসায় এসে দেখলা শার্টটা বগলের নিচে দিয়ে ছেঁড়া। তুমি চিন্তা করলো ফাইন আমি এই দোকান থেকে শার্ট কিনবই না, আমি ফেরত দিয়ে টাকা নিয়ে আসি। তুমি ফেরত দিয়ে তারা ফেরত নিবে, প্রোডাক্ট ফেরত নিবে, টাকা জীবনে দিবে না। তোমার বলবে যে আপনি আরেকটা শার্ট নিয়ে যান, এটার বগলের নিচে ছেঁড়া, যেটা ছেঁড়া নাই ওটা নেন। তুমি যদি বলে না এটা ভালো লাগতেছে না, ঠিক আছে ভালো না লাগবে অন্যটা নেন, ওটা ভালো লাগতে আরেকটা কিছু নেন। মানে সোজা কথা টাকা দেওয়া যাবে না, তুমি পাল্টায় যা মন চায় নাও। শার্টের বদলে তুমি লুঙ্গি কিনে নিয়ে আসো, শার্টের বদলে তুমি জুতা কিনে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে টাকা দেওয়া যাবে না, এটা হচ্ছে কথা। তো আমি বাকিতে পণ্য ক্রয় করে নিয়ে আসার পরে আমার মাঝে মাঝে পণ্যটা পছন্দ নাও হইতে পারে, যে কোনো কারণে পছন্দ না হইতে পারে। এখন আমি যখন বাকিতে পণ্য ক্রয় করছিলাম তখন কিন্তু ওই ভদ্রলোক যিনি আমার কাছে পণ্য বিক্রি করছিল তিনি কিন্তু তার বইতে লিখে রাখছে জনাব উজ্জ্বলের কাছে আমি 2000 টাকা পাই, জনাব উজ্জ্বলের কাছে আমি কি 2000 টাকা পাই, এটা কিন্তু সে তার কাগজে, তার বইতে, তার খাতায় সে লিখে রাখছিল যখন আমি 2000 টাকার পণ্য তার কাছ থেকে বাকিতে কিনে নিয়ে আসছিলাম। আনার পরে আমি কোনো কারণে দেখলাম যে আমি যে 2000 টাকার পণ্য আনছি এর মধ্যে 500 টাকার পণ্য তারে ফেরত দিয়ে দিতে হবে, কোনো একটা ঝামেলা আছে, হয় আমার পছন্দ হয় নাই, নয়তো বা আমি যেই মানের পণ্য চাইছি ওই মানের দেয় নাই, হোয়াট এভার, যে কোনো একটা কারণে তাকে কি করতে হবে, আমার পণ্যটা ফেরত দিয়ে দিতে হবে। তো আমি তারে 500 টাকার পণ্য ফেরত দিয়ে দিব। ফেরত দেওয়ার সময় আমি একটা কাগজে তারে লিখে দিব যে ভাই তুমি যে আমারে পণ্য দিছিলা এই পণ্যের মধ্যে 500 টাকার পণ্য এই কারণে আমার পছন্দ হয় নাই, আমি তোমার কাছে 500 টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে তুমি যে আমার কাছে 2000 টাকা পাইবা বলে খাতায় লিখা রাখছিলা ওই জায়গার থেকে 500 টাকা কমায় দিও। তুমি যে আমার কাছ থেকে 2000 টাকা পাবা, তুমি যে কাগজে লিখে রাখছো তো আমার সামনেই লিখছো তুমি, আমি তোমারে 500 টাকার পণ্য ফেরত দিয়ে দিতেছি, আল্লাহর ওয়াস্তে তুমি ওই জায়গা থেকে কি কইরো, ওই জায়গা থেকে 500 টাকা কমায় রাখো, 500 টাকা বাদ দিয়ে রাখো। এরকম একটা কথা আমি তো আমার মতো করে বললাম। ওরা একটা ফর্মালি কথাটা লিখে তারপরে কি করতে হয়, বিক্রেতার কাছে ওই দলিলটা পাঠিয়ে দিতে হয়। এইটাকে আমরা বলি হচ্ছে ডেবিট নোট। এটাকে আমরা কি বলি ভাইয়া, এটাকে আমরা বলি হচ্ছে ডেবিট নোট। আচ্ছা আমি কি লিখেছি ভাইয়া, ক্রয়কৃত পণ্য ফরমায়েশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে উক্ত পণ্য ফেরত পাঠায়, তখন ফেরত মালের পূর্ণ বিবরণ সহ একটি কাগজে লিখে তা ফেরতের সাথে তা ফেরত পণ্যের সাথে বিক্রেতার কাছে প্রেরণ করে এবং এটি আমাদের জন্য ডেবিট নোট নামে পরিচিত, তাই না?
তাই আমার কথাটা কি বোঝা গেছে? এরপরে আমরা আসি ক্রেডিট নোট। ভাইয়া এরপর হচ্ছে ক্রেডিট নোট, তাই না? মনে করো, এই তুমি মনে করো যে এই কাগজটা, মনে করো এই কাগজটা আমি একজনের কাছে 100 পিস ক্যালকুলেটর বেচছিলাম, সে আমাকে ওই 100 পিসের মধ্যে 1 পিস ক্যালকুলেটর আমার ফেরত দিছে একটা ডেবিট নোট সহ। এই কাগজ সহ আমার কাছে পণ্য ফেরত দিয়ে দিছে, ডেবিট নোট সহ ফেরত দিয়ে দিছে। আমাদের বলে দিছে যে ভাই আমি যে আপনার কাছ থেকে 100 পিস ক্যালকুলেটর নিছিলাম, এর মধ্যে এই 1 পিস ক্যালকুলেটর নষ্ট, এটা কাজ করে না, আমি এটা আপনারা ফেরত দিয়ে দিলাম। আপনার কাছে মানে আপনি যে আমার কাছে টাকা পান, খাতায় লিখে রাখছিলেন, ওই জায়গা থেকে এই একটা ক্যালকুলেটরের দাম বাদ দিয়ে দিয়েন। এটা লিখে সে আমার কাগজটা সহ আমার কাছে পাঠিয়ে দিছে, তাই না? এই কাগজটা সহ সে কি করছে, আমার কাছে পাঠিয়ে দিছে। এটা তো ডেবিট নোট ছিল, তাই না? আচ্ছা, আমি তো বিক্রেতা, আমি পণ্যটাও, আমার যে নষ্ট পণ্যটা এটাও আমি বুঝে পাইছি, এই ক্রেডিট নোটটাও আমি বুঝে পাইছি। আর আমি যেটা বুঝে পাইছি, এটা ওই যে যে ভদ্রলোক ক্রেতা যে আছে তারা জানাইতে হবে না? তারে বলতে হবে না যে ভাই তোমার কাছে আমি যে 2000 টাকা পাইতাম, তুমি 500 টাকার পণ্য ফেরত দিয়ে দিছো, আমি কাগজে তোমার ওই জায়গায় 500 টাকা কমাইয়া দিছি, আর তুমি যে মাল পাঠাইছো ওইটাও আমি বুঝা পাইছি। এটা আমার তারা জানাইতে হবে না? এটার জন্য আমি আবার কি করি, যেই ফেরত পণ্যটা দিছে এটা রাইখা দেই, যেই দলিল সে পাঠাইছে ওইটাও আমার কাছে রাইখা দিয়া আরেকটা দলিল লেখা শুরু করে দেই। দলিলে লিখে দেই যে উক্ত আপনার ফেরতকৃত পণ্য আমি বুঝিয়া পাইয়াছি এবং আপনার হিসাব থেকে ওই যে 500 টাকা, 500 টাকা আমি কমায়া দিছি। 500 টাকা আমি কি করছি, কমায়া দিছি, হ্রাস করে দিছি। এই যে এটা লিখে আমি এটারে কি করলাম, ক্রেতার কাছে পাঠিয়ে দিলাম। এটা লিখে আমি কি করলাম, এটাতে আমি ক্রেতার কাছে পাঠিয়ে দিলাম। এই যে আমি ক্রেতার কাছে আবার একটা ফেরত দলিল পাঠাইলাম, এটার নাম হচ্ছে ক্রেডিট নোট। এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্রেডিট নোট। তার মানে কি, বিক্রিত মাল ফেরত এলে, বিক্রেতা বিক্রিত মাল ফেরত এলে উক্ত ফেরত মালের বিবরণ, পরিমাণ, দর, মূল্য উল্লেখ করে ক্রেতার নিকট একটা দলিল পাঠায়, সেটার নাম হচ্ছে ক্রেডিট নোট। সেটার নাম হচ্ছে কি, ক্রেডিট নোট। বোঝা গেছে ভাইয়া? আমার কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে ভাউচার। ভাউচার হচ্ছে কি, আমাদের লেনদেনে একটা এভিডেন্স, লেনদেনে একটা প্রামাণ্য দলিল। আমাদের ভাউচার দুই প্রকার, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার আমরা মূলত ব্যয়ের জন্য ব্যবহার করি। আমার প্রতিষ্ঠানে যেই ব্যয়গুলো হয়, এই ব্যয়ের সাপেক্ষে আমি যেই দলিল প্রস্তুত করি, ওই দলিলের নাম হচ্ছে ডেবিট ভাউচার। আমার প্রতিষ্ঠানে যে আয়গুলা হয়, ওই আয়ের বিপরীতে আমি যে ভাউচার প্রস্তুত করি, সেটার নাম হচ্ছে ক্রেডিট ভাউচার। ভাইয়া আরেকবার খেয়াল করো, ডেবিট ভাউচার হচ্ছে আমার প্রতিষ্ঠানের ব্যয়ের সাপেক্ষে ব্যয়ের জন্য যেই দলিলগুলা প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে ডেবিট ভাউচার। আমার প্রতিষ্ঠানে আয়ের জন্য যে ভাউচারগুলো প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার। সেটা হচ্ছে কি, ক্রেডিট ভাউচার, তাই না? তাহলে দেখো তো ভাইয়া, এরকম করে কোনো বইতে কি তুমি এখন পর্যন্ত এরকমটা পাইছো? এরকমটা পাইছো যে বইয়ের শুরুতে সুন্দর করে ওই অধ্যায়ের যেই শব্দগুলো ব্যবহৃত হবে সামনের দিনে অঙ্কগুলো করার জন্য, ওই শব্দগুলো বিশ্লেষণ করে দেওয়া? দেখো এই যে কিউআর কোডটা দেখতেছো তোমাদের মূল বইতে, এই কিউআর কোডটা স্ক্যান করলে এই এখনকার যেই ক্লাসটা, এই ক্লাসটা তোমাদের সামনে আসবে, এই ক্লাসটা তোমাদের সামনে আসবে। তাহলে দেখো, এরপর তুমি দেখবে কি বেসিক কনসেপ্টের মূল শব্দের পরে আমরা আলোচনা করব সূত্র নিয়ে। এরপরে দেখো আমাদের পাঠ সম্পর্কিত বিভিন্ন প্রবাহ চিত্র আমি দিছি, চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করছি যে জিনিসটা আসলে কেমন কি, তাই না? এরপর আবার দেখো আমরা গাণিতিক নিয়মাবলীও আলোচনা করেছি যে অঙ্কগুলো কিভাবে করব। তার মানে আমরা পুরোটাই আলোচনা করব। এখন আমাদের এইটুকু ক্লাস ছিল শুধুমাত্র আমাদের এই অধ্যায়ের ধারণাগত মূল শব্দাবলীর উপরে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করব। আমার কাছে খুবই পছন্দনীয় একটা পড়ানো হচ্ছে বেসিক পড়ানো। আমি আসলে বেসিক পড়াইতে খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে আমি যখন কাউকে কোনো কিছুর বেসিক থেকে শিখাইতে পারি। তো ওই চেষ্টাটা আমি করছি আমার আমার মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমি তোমাদের জন্য। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে পূর্ণ মনোযোগ দিয়ে বইটা পড়ো। তুমি 1 মাস বইটা রেগুলার পড়ো, 1 মাস পরে তুমি নিজের পার্থক্য নিজে ধরতে পারবা যে 1 মাস আগে তোমার হিসাব বিজ্ঞানের অবস্থা কি ছিল, 1 মাস পরে তোমার হিসাব বিজ্ঞানের কি অবস্থা। ইনশাল্লাহ তুমি হিসাব বিজ্ঞানে একদম জিরো থেকে হিরো হয়ে যাবা। আল্লাহ তাআলা যদি সহায় হন,
তুমি হিসাব বিজ্ঞানে খুবই দুর্দান্ত করতে পারবা। আমি শুধু এতটুকুই বলবো যে বইটা তোমার কাছে রাখো। বইয়ের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা কনটেন্ট তুমি মনোযোগ দিয়ে দেখো। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।